এটা হচ্ছে ঢাকা হাজারীবাগ। আচ্ছা চলেন সামনে পারি, আমি হচ্ছে গিয়ে আমাকে সবকিছু লগ আউট কেন করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, আপনাদের ইয়াতে আগে প্রবেশ করি, কি বলে কোর্স আউটলাইনে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে দেখি পিএইচপি মডিউল আমরা দেখছিলাম। আর হচ্ছে গিয়ে ক্লাসটা দেখি, ক্লাস কতদূর আগে গেছি। প্রবলেম সলভিং দেখাইছিলেন। 263 অ্যারে প্রবলেম এর পর্যন্ত দেখিয়েছি। আচ্ছা, এটা কি প্রবলেম না, ইলেকট্রিসিটি বিল, অ্যারে ফাংশন, অ্যারে প্রবলেম এগুলো দেখিয়েছি হচ্ছে। র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর, এটা করি চলেন। এটা কি করবে, কন্টেন্ট করবে আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক এন্ড আদার্স, এগুলো করবে তাই না? তাহলে আসেন এটা একটু দেখি, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর এটা আগে আমরা করি। এটা করতে সময় লাগবে না বেশিক্ষণ। আচ্ছা, প্রথমে আপনাদের আগের কোড গুলো ওপেন করি। ভিএস করে আগের কোড গুলো ওপেন করলাম। এখানে হচ্ছে লেসন 6, হচ্ছে লেসন 7, হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে লেসন 8। এটা হচ্ছে গিয়ে আমরা আজকে ফার্স্টে কি শিখবো, ফার্স্টে কি শিখবো র্যান্ডম পাসওয়ার্ড, র্যান্ডম পাস এরকম কিছু একটা দিয়ে দিলাম, .php। এই দুইটা যেহেতু একটা কাজ, আমাদের কাজ করে ক্যামেল কেসে দিয়ে দিই। আমি পেজ রিলোড করব, আর আমার একটা নতুন পাসওয়ার্ড জেনারেট করবে। তো পেজ রিলোড করার জন্য আমি একটা বাটন নিই, অ্যাঙ্কর ট্যাগ দিতে পারি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বললাম এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটাতেই তুমি হিট করে দাও। অথবা জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে পারি, কারণ আমার পেজের নাম তো চেঞ্জ হবে বারবার, হ্যাঁ। এরপর নতুন টপিক ঢুকতে পারে পেজের নামের মধ্যে, তখন তো আমাকে অ্যাঙ্কর ট্যাগও পরিবর্তন করতে হবে। এইটা না করে আমি একটা বাটন নিই, বাটনের মধ্যে লিখে দিলাম রিলোড। বাটনে একটা আইডি নেই, আইডি নিয়ে বললাম হচ্ছে এটা রিলোড বাটন, এরকম কিছু। তো এই রিলোড বাটনটা আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে কিছু একটা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আসেন জাভা স্ক্রিপ্ট নিই। জাভা স্ক্রিপ্ট নিয়ে প্রথমে বলি যে একটা কনস্ট্যান্ট নিচ্ছি যার নাম হচ্ছে রিলোড বাটন। তার ভেতরে আমি কাকে রাখতে চাচ্ছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নিয়ে আমি প্যারেন্থিসিস ইনভার্টেড কমার ভিতরে রিলোড বাটন যে আইডির নামটি সেটি এখানে রেখে দিলাম, এই যে আইডির নাম। তাহলে এখন এটা সিলেক্ট হইলো যে হ্যাঁ, এখন আমি ভেরিয়েবল কল করা মানে এই বাটনটাকে কল করা, হ্যাঁ। না, একটা ফাংশন নিয়ে নেই, কনস্ট্যান্ট, ফাংশনের নাম দিলাম রিলোড ফান। কনস্ট্যান্ট বানানটা ভুল দিয়েছি, ঠিক করে দিই। রিলোড ফাংশনের মধ্যে বললাম হচ্ছে, হ্যাঁ, লোকেশন ডট রিলোড দিয়ে দিলাম, লোকেশন ডট রিলোড জাভাস্ক্রিপ্টের ফাংশন। এটা আমি আরেকটা ফাংশনের ভিতরে রাখলাম, সেটা হচ্ছে রিলোড ফাংক। তো এই রিলোড ফাংটা হচ্ছে কি, আমি একটা কাজ করি বাটনে ইভেন্ট হিসেবে অ্যাড করে দিই। এই প্রথমে বলি এই ভেরিয়েবলটা যেটা বাটনটাকে সিলেক্ট করছে, ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ডট অ্যাড ইভেন্ট লিসেনার, যে আমি একটা ইভেন্ট অ্যাড করতে চাচ্ছি। কি ইভেন্ট? ইভেন্টের নাম হচ্ছে ক্লিক ইভেন্ট, CLICK, ক্লিক। ইভেন্টটা কি করবে, একটা ফাংশন, কলব্যাক ফাংশন রান করবে যার নাম হচ্ছে রিলোড ফাংশন। ওকে, তাহলে এই এই রিলোড বাটনটা ক্লিক করলে এই রিলোড ফান্ড অটোমেটিক রান হয়ে যাবে। তাহলে আমার এখানে পেজের নাম চেঞ্জ হলেও আর কোনো সমস্যা নেই। এটা আমার এই উইন্ডোটাকে রিলোড করে দেবে যখনই আমার এই বাটনটায় ক্লিক করবে। চলুন দেখি এটা কাজ করে কিনা।
সেই জন্য আমি আমার জ্যাম কি চালু আছে, জ্যাম চালু আছে, অ্যাডমিন বরাবর ক্লিক করলাম, এখানে চলে আসলো। আপনার হচ্ছেন 263 এর ভিতরে র্যান্ডম পাসওয়ার্ড। দেখে তো ট্রিপ দিলে, হ্যাঁ এই যে এখানে জ্যাম্পের আইকনটা দেখেন একটা বাড়ি খাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ রিলোড বাটনে ক্লিক করলে আমার পেজটা রিলোড হচ্ছে। ওকে, তাহলে জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা কাজ করে ফেললাম, পেজটা রিলোড হচ্ছে। এখন আমার মূল উদ্দেশ্য কি? আমার মূল উদ্দেশ্য হচ্ছে র্যান্ডমলি পাসওয়ার্ড জেনারেট করা। এটা কোত্থেকে আসছে? তো র্যান্ডমলি পাসওয়ার্ড জেনারেট করার জন্য আমি যেটা করি, উপরে পিএইচপি ব্লক নিয়ে নিই, যেখানে আমি র্যান্ডমলি পাসওয়ার্ড জেনারেট করব। তো প্রথমে আমি ম্যানুয়ালি দেখাই, পরে আমি কিছু বিল্ট ইন ফাংশন দেখাবো যেটা দিয়ে আপনি র্যান্ডম কিওয়ার্ড জেনারেট করতে পারেন। ম্যানুয়ালি প্রথমে দেখাই। ম্যানুয়ালি হচ্ছে গিয়ে আমি কতগুলা আহ আলফাবেট নিই, হ্যাঁ, ABCD এরকম কিছু নিই। দেখেন এখানে কন্ডিশনটা কি দিয়েছে, আপনারা যদি একটু খেয়াল করেন, যে কন্টেন্ট কি একটা আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, নিউমেরিক থাকবে এবং আদার্স স্পেশাল ক্যারেক্টার থাকবে। তাহলে আমি একটা ভেরিয়েবল, আমি এখানে বলি আপার কেস ক্যারেক্টার্স, আপার কেস ABCD এটা দিলাম। আরেকটা ভেরিয়েবল নিলাম যার নাম দিলাম লোয়ার কেস, তার ভেতরে আমি টাইপ করে দিলাম কি ABCD থেকে জেড পর্যন্ত ছোট হাতের। আর প্রথমে ABCDEFGH এগুলা কি করেছি, বড় হাতের দিয়েছি। তারপরে আমার একটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে নাম্বারস, যেটার ভিতরে আমি অনেকগুলো নাম্বার সেট করে রেখেছি, হ্যাঁ। তারপরে আমার লাগবে হচ্ছে গিয়ে স্পেশাল ক্যারেক্টার নিয়ে রাখতে পারি। এর ভিতরে দেখেন অনেকগুলা স্পেশাল ক্যারেক্টার আছে। তো এই স্পেশাল ক্যারেক্টারটা আমার এই পাসওয়ার্ডের মধ্যে থাকবে। এখন আমার প্রথম টার্গেট হচ্ছে গিয়ে যে আপার কেস যেটা আছে সেইটা আমি শাফল করব। প্রথমে দেখেন আপার কেসকে আমি সরাসরি ইকো করে দিই, আপনাকে বুঝাই, হ্যাঁ। ইকো কি দিলাম, আপার কেস। তাহলে এটা যদি আমি রিলোড দিই, দেখেন আপার কেস কি ABCDEFGH, হ্যাঁ। তো সরাসরি আমি আপার কেসে দিয়ে দিই, এই ব্রেক ফ্রেক এগুলা বাদ, হ্যাঁ, সরাসরি আপার কেস দিয়ে দিই। তাহলে অবশ্যই যে বাটনটা পাশে চলে আসতে পারে, দেখি তো। বাটন পাশে চলে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। রিলোড দিলে একই আপার কেস বারবার দেখাচ্ছে। আমার প্রথম টার্গেট হচ্ছে আপার কেসটা সফল হবে, মানে এর জায়গায় বি যাবে, বি এর জায়গায় সি যাবে, সি এর জায়গায় এ আসবে, এরকম ঘুরবে। তো এর জন্য একটা পিএইচপির বিল্ট ইন ফাংশন আছে, যে ফাংশনটা দিয়ে আমার ক্যারেক্টার গুলো রিলেট হবে। তো বিল্ট ইন ফাংশনের নাম কি দিতে পারি? str টু আপার, আমি আপার করছিলাম। দেবার পরে str টু আপার না, এটা তো আপার কেস দিবে, আমি যে এখানে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে গিয়ে str _ আমি যখন এটা রিলোড দিচ্ছি, দেখেন এবার ঘুরে যাচ্ছে, আবার রিলোড দিচ্ছি, আবার ক্যারেক্টার প্রত্যেকটা ঘুরে যাচ্ছে, সাফল হয়ে যাচ্ছে, তাই না? এখানে এটা আগে চলে আসতেছে, কোনোটা পরে চলে আসতেছে। তো এইটাই হচ্ছে STR সাফলের কাজ। তো এইভাবে আমি একটা আপার কেস এখান থেকে দুইটা নিব। কয়টা নিব? দুইটা। তাহলে আমি এটা কাজ করতে পারি, এই সাফল করার পরে এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, যার নাম দিলাম হচ্ছে SHUFFLED, শাফল্ড আপার কেস। এর ভিতরে নামটা একটু বড় নিয়ে নিলাম, কিন্তু অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে এটা শাফল্ড আপার কেস হলো। এরপরে শাফল আপার কেস থেকে আমার আহ, প্রথম দুইটা সংখ্যা নেই, লিখি গেট ফার্স্ট টু আপার কেস, এরকম কিছু বলে দিই। প্রথম ফার্স্ট দুইটা আপার কেস নেব, কোনো ব্যাপারই না। এই দেখেন
আমি ফাংশনটা লিখতে চাইছিলাম, এআই আমাকে লিখে দিয়েছে। তো আমি আর কষ্ট করে টাইপ করলাম না, এটা হচ্ছে সাবস্টিয়ার ফাংশন। সাবস্টিয়ার ফাংশনে কি করে, এই যে এসটিআর টু শাফল করছি, এটা তো শাফল হয়েছে, শাফল হওয়ার পরে ও এই ভেরিয়েবলটার থেকে প্রথম থেকে শুরু করে পরবর্তী দুইটা লেটার নিয়ে রাখছে। তাহলে শাফল হবে, শাফল হওয়ার পর প্রথম দুইটা লেটার আসবে। তো আমি একটু একটু ইকো করে আপনাদের দেখাইতে চাচ্ছি। আগে কিন্তু অনেক বড় লেটার আসলো, এখন কয়টা আসতেছে, প্রথম দুইটা আসতেছে, তাই না? মানে শাফল হচ্ছে, শাফল হওয়ার পর প্রথম যে দুইটা লেটার থাকবে সেই দুইটা লেটার এখানে আসছে। একইভাবে যদি আমার লোয়ার কেস শাফল করা লাগে, এই যে দেখেন শাফল করলাম কাকে, লোয়ার কেসকে। তাহলে আপনার জন্য না হয় আমি ইকো করে দেখালাম যে শাফল লোয়ার কেস হয়ে গেছে। এটা না হয় একটু ইয়া করে দেখলাম, এখন লোয়ার কেস শাফল হয়ে গেছে, তাই না? এক এক সময় এক একটা 26টা ক্যারেক্টার দেখাচ্ছে, তাই না? তো আমি এখানটা কি করতেছি, শাফল করার পরে তারপর আমি এটা বলতে পারি যে ভাই এটাকে তুমি সাবস্টিয়ার করে দেখা, মানে প্রথম দুইটা সংখ্যা নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে রাখো। তারপরে দরকার হয় আমি টেস্ট করার জন্য ভেরিয়েবলটা একটু ইকো করে দেখি, হ্যাঁ, ইকো গেট। এই যে দেখেন দুইটা, প্রথম দুইটা সংখ্যা চলে আসছে। এখন আমার টার্গেট হচ্ছে একইভাবে নাম্বারও দুইটা নিয়ে আসে, হ্যাঁ? এই যে এখানে কতগুলো নাম্বার আছে না, প্রথমে এটা শাফল করব, শাফল করে প্রথম দুইটা অক্ষর নেবো, এরকম কাজ করা। তাহলে এই যে আমার কি বলে এখানে, তাহলে আমি নাম্বার নিয়ে নিই, শাফল নাম্বারস, এটা হচ্ছে এসটিআর শাফল করছে, তারপর গেস্ট ফার্স্ট টু নাম্বারস এর ভিতরে ও প্রথম নাম্বার দুইটা নিয়ে নিছে। এবার হচ্ছে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে তুই শাফল স্পেশাল ক্যারেক্টার্স, সেটা কত, এই শাফল করলো, শাফল করার পর প্রথম দুইটা ক্যারেক্টার আমি নিয়ে এসে এই পার্টিকুলার ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তাহলে এখানে এই মুহূর্তে এখন চারটা ভেরিয়েবল, তাই না? এক, দুই, তিন, চার। এখন যেহেতু চারটা ভেরিয়েবল, চারটা ভেরিয়েবল দুইটা দুইটা ক্যারেক্টার, টোটাল 8টা ক্যারেক্টার আসবে। আমি এখানে দিয়ে দিই র্যান্ডম পাসওয়ার্ড সমান সমান এই যে একটার সাথে আরেকটা কি করে দিছে, কনকেট করে দিছে। এরপর আমি না হয় ইকো করে দিই র্যান্ডম পাসওয়ার্ড ইজ এই আমার পার্টিকুলার পাসওয়ার্ডটা। তাহলে দেখি আমার এটা র্যান্ডম পাসওয়ার্ড হয় কিনা। এই যে একটা র্যান্ডম পাসওয়ার্ড দিছে, কিন্তু আমার এটা তো নিচে ব্রেক আসে না, একটা ব্রেক দিয়ে দিই, হ্যাঁ। এই যে একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়েছে। এই স্মলার দেন গ্রেটার দেন সাইনটা ভাল লাগতেছে না র্যান্ডম পাসওয়ার্ডের মধ্যে, তারপর হয়তো তুলে দিই আমি স্পেশাল ক্যারেক্টার থেকে। কোশ্চেন থাকে, ঠিক আছে, ব্র্যাকেট ইউজ করে না খুব একটা। আমি ব্র্যাকেট উঠে দিই, লম্বা দেখো দিলাম না জান। এগুলো স্পেশাল ক্যারেক্টারের মধ্যে রেখে দিলাম, এগুলো ইউজ করে অনেকে, তাই না? হ্যাশ করে, ডলার করে, পার্সেন্টেজ স্ট্যান্ড করে, প্যাকেট না দিলাম। তারপরে মন চাইলে আপনি যদি চান রেখে দিতে পারেন, কিন্তু এই যে একটা 8 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড র্যান্ডমলি জেনারেট হচ্ছে, দেখছেন? এইভাবে প্রথম, এভাবে প্রথম আমি 8টা সংখ্যার একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। একটু কাইন্ডলি তাহলে আপনারা একটু, তো আমি তো করিয়েছি, 1-2 মিনিট দেখেন, 1-2 মিনিট পরে আমি আবার আরেকটা টপিকে চলে যাব। এইভাবে হচ্ছে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করে। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন, সমস্যা নেই। র্যান্ডম ফাজার যেটা পাইছি ওটা তো আবার সফল করা যাবে না? হুম হুম, ওইটা আবার আপনার তো একটা প্রথম সাফল্যের দুটো মধ্যে বড় রেখে দেবে। তারপর দুটো ছোট। হ্যাঁ, এটা তো সিরিয়ালি আসছে, আপনি চাচ্ছেন হচ্ছে গিয়ে এইটাও আবার সাফল করে ফেলতে, তাই না?
হ্যাঁ তো হ্যাঁ। কোনো ব্যাপারই না, আপনি এটা দিয়ে দেন str shuffle, str underscore shuffle। তাহলে আমি একটা কাজ করি, এই এতগুলা shuffle এর মধ্যে না পাস করে প্রথমে একটা র্যান্ডম পাসওয়ার্ড পাইলাম, আবার সেই র্যান্ডম পাসওয়ার্ডটাই আমি str shuffle করে দিই। এই যে ঘুরে যাচ্ছে দেখছেন, তখন স্পেশাল ক্যারেক্টার সবকিছু মিক্সড হয়ে যাচ্ছে, এটাও ভালো হয়। আচ্ছা চলেন তাহলে আমরা নেক্সট টপিকে আগে, হ্যাঁ। আপনাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে তাহলে হচ্ছে র্যান্ডম পাসওয়ার্ড জেনে গেল, নাম্বারস। না না, এটা হচ্ছে গিয়ে আনফরচুনেটলি রিপিটেড টপিক বলা যায়। হ্যাঁ, কারণ হচ্ছে কি আমরা এটা নিয়ে কাজ করছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলেন, নিউমেরিক ফাংশন বলেন, এটা নিয়ে আমরা কাজ করেছি। হ্যাঁ, উপরে দেখেন এ নিয়ে কাজ আছে। ভেরিয়েবল ডাটা টাইপ। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এটা নিয়ে যেহেতু লেখা আছে একটু রিভাইজ দিয়ে দিই, হ্যাঁ। মেকিং নাম্বারস এর মধ্যে আমি তাহলে, যেহেতু আলাদা টপিক, হ্যাঁ, আমি না হয় এটার জন্য আলাদা একটা ফাইল তৈরি করে ফেলি। এটার নাম দিয়ে দিই লেসন 9। লেসন 9 এর ভিতর দিয়ে দিলাম নাম্বারস। নাম্বারস এর মধ্যে বললাম হচ্ছে গিয়ে ডট পিএইচপি।
তাহলে হচ্ছে কি এই পিএইচপির মধ্যে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনাদের নাম্বার রিলেটেড কিছু ফাংশন দেখি। ভাইয়া, হ্যাঁ বলেন। আমাদের কি লারাভেল লারাভেল শেখানো হবে? সিলেবাসে নাই তো আবার, আচ্ছা এমনি শুধু পিএইচপি পর্যন্ত আছে। পিএইচপি ই কমার্স প্রজেক্ট আছে। আচ্ছা, ঠিক। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, নাম্বারস এর মধ্যে আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে কি কি নাম্বার আছে সেটা, নাম্বার রিলেটেড ফাংশন যদিও আমার এখানে এআই আছে বলে দেয়। তো আপনাদের একটু মনে করে যে যেমন এই যে এবিএস নামে ফাংশন আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ভ্যালু দেয়। তারপর কি আছে আপনার, ফ্লোর আছে, সিলিং আছে, সেল যেটা। তারপর র্যান্ডম নামে ফাংশন আছে, হ্যাঁ। ও আমার একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে র্যান্ডম পাসওয়ার্ডে আমি বলছিলাম যে কিছু বিল্ট ইন ফাংশন আছে যেটা আমাকে র্যান্ডম ডাটা দিতে পারে, হ্যাঁ। তো আমি সেজন্য আমি একটা আলাদা ইয়া করে নিই, কি করে নিই। এর যেমন ইউনিক আইডি নামে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে আমাকে ইউনিক র্যান্ডম পাসওয়ার্ড, ইউএনইক ইউনিক র্যান্ডম পাসওয়ার্ড, এটা কি দিচ্ছে AI আমাকে, এই যে ইউনিক আইডি। ইউনিক আইডি কি দেয়, একটা হচ্ছে গিয়ে এমন পাসওয়ার্ড দেয় যেটা সময়ের সাথে রিলেটেড, হম, টাইমের সাথে রিলেটেড। এই পাসওয়ার্ড কিন্তু এই যে রিলোড দিচ্ছেন একটা সাথে একটা মিলে যেতে পারে, কিন্তু এই যে যেটা দিচ্ছে এটা কখনো একটার সাথে একটা মিলতে পারবে না। কারণ কি, এটা সময়কে কনভার্ট করে এইভাবে দিচ্ছে, সময় কখনো মিলে না, তাই না? আপনি সময় বলতে পারেন, টাইম ডেট মিলতে পারে, কিন্তু বছর, বছর তো চেঞ্জ হয়ে যায়, তাই না? সময় একটা ইউনিক জিনিস। ঠিক তেমনি এখানে এটাও হচ্ছে ইউনিক পাসওয়ার্ডটা, এখানে হচ্ছে ইউনিক আইডি যেটা দিচ্ছে আমাকে, সে টাইমকে কনভার্ট করে তারপর দিচ্ছে। এর জন্য সেটা আর কখনো একটার সাথে আরেকটা জীবনেও মিলবে না। তো এইরকম কিছু ফাংশন আছে, এটা দেখানোর জন্য এই ফাইলে আসে, হ্যাঁ। আচ্ছা, এই যে র্যান্ডম নাম্বার আছে, এটা একটু দেখা যায়, র্যান্ডম একটা ফাংশন আছে। এটা মনে হয় আমি নাম্বারে ইউজ করছিলাম, দেখেন এখানে এই যে র্যান্ডম যে দিলাম না, এখন 4 সংখ্যার একটা র্যান্ডম সংখ্যা দিবে। 1000 থেকে 9999 এর মধ্যে 4 সংখ্যার একটা র্যান্ডম সংখ্যা দিবে। এটা হচ্ছে ওটিপি হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, হ্যাঁ। দেখেন আমি রিলোড দিই, থার্ড, এই যে 4 সংখ্যার একটা র্যান্ডম নাম্বার। তো এক এক সময় এক একটা 4 সংখ্যার র্যান্ডম নাম্বার দিবে, তাহলে উপরে র্যান্ডম পাসওয়ার্ড দিয়েছি, নিচে আবার কি দিয়েছি, নিচে হচ্ছে ইউনিক নাম্বার দিয়েছি। কিন্তু এটা ব্রেকটা কাজ করে না কেন, ইউনিক নাম্বার, এটা কোনো কথা? ও আচ্ছা, র্যান্ডমের মধ্যে যে ওই সাইন চলে আসে, স্পেশাল ক্যারেক্টার, ওই স্পেশাল ক্যারেক্টারের সাথে ওইটা মিলে যায়, মিলে ঝামেলা করে, বুঝতে পারছি। এই যে এই স্পেশাল ক্যারেক্টার চলে আসে, এর জন্য জিনিসটা এইচটিএমএল টা আর কাজ করে না। আগে একটা কাজ করি, এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার তুলে দিই, এখন আর কোনো ঝামেলা নেই। আর ইচ্ছেটা তো ইউনিক, ওকে। আচ্ছা, মানে লাইন বাই লাইনই থাকবে, এই লাইনটার উপরে উঠবেই না। তাহলে এই যে নতুন দুইটা ফাংশন চেনে নিলাম, একটা হচ্ছে ইউনিক আইডি আর একটা হচ্ছে র্যান্ড। র্যান্ড ফাংশনটা সম্ভবত আগে দেখিয়েছে, র্যান্ডম নাম্বার দিচ্ছে র্যান্ড ফাংশনটা, আর ইউনিক আইডি হচ্ছে সময়কে কনভার্ট করে দিচ্ছে। এটা কখনো মিলবে না। তো এগুলা ব্যবহার করেও কিন্তু আমি এই যে পাসওয়ার্ডের সাথে যোগ করে দিয়ে একটা ইউনিক পাসওয়ার্ড জেনারেট করতে পারি। আমার এই মুহূর্তে যে পাসওয়ার্ডটা আছে 8 সংখ্যার, এটা কিন্তু মিলে যেতে পারে, র্যান্ডমলি জেনারেট করলেও মিলে যেতে পারে, কিন্তু আমি এই যে ইউনিক আইডি, তারপর হচ্ছে গিয়ে 4 সংখ্যার সংখ্যা, এগুলা যদি সাথে মিলিয়ে দিই, ও এমন একটা জিনিস দিবে যেটা কখনো একটা সাথে আরেকটা মিলবে না। এই আর কি। আচ্ছা, আসেন নাম্বারস আসি। নাম্বারস এর মধ্যে হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু আছে, দেখি এই আমাকে কি কি দেবে। ম্যাক্সিমাম নাম্বারের মধ্যে একটা অ্যারে দিছে, আচ্ছা। ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে নাম্বার 0, ও এটা তো সংখ্যা দিছে, এরকম না রে ভাই, বিল্ট ইন ফাংশন নাম্বার। পিএইচপি দিয়ে নাম্বার ফাংশন, এই কিছু জানাই নাই। ফাইন ম্যাক্সিমাম নাম্বার ফ্রম অ্যান অ্যারে, মোটেও না। আমি আপনাদের সিলেবাসে চলে যাই।
মেকিং ক্যালকুলেশন, তা আবার সেই ইয়াতে চলে যায়, এআই চলে যাচ্ছে কোথায় বলতে পারেন, ওই যে প্রবলেম সলভিং এ চলে যাচ্ছে। আচ্ছা আমি ক্যালকুলেশনে যাই। মনে করেন আপনার দুইটা নাম্বার যোগ করা লাগতে পারে, তখন আপনি ক্যালকুলেশনের জন্য কি ইউজ করতে পারেন? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অথবা হচ্ছে কি আপনার আর কি লাগতে পারে, অ্যাবসলিউট ভ্যালু লাগতে পারে, আর কি লাগতে পারে, হচ্ছে গিয়ে আহ, দেখি কি লাগে। এআই তো হেল্প করতেছে না। নাম্বারস তো ফাংশন আছে, ক্যালকুলেশন মানে কি, গণনা করা, তাই না? আচ্ছা, মনে করেন আমি একটা ভেরিয়েবল নিলাম নাম্বার 1, তার ভিতরে দিলাম হচ্ছে গিয়ে, ভেরিয়েবল নিতে ভুল করেছি, $সাইন দিব, নাম্বার 1 তার ভিতরে দিলাম হচ্ছে 5। আর একটা ভেরিয়েবল নিলাম নাম্বার 2, 10, এটা কি যোগ করে দেখবো? তাহলে ক্যালকুলেট করলাম কি, অ্যাডিশন, যোগ করে দেখি তাহলে হচ্ছে কি কি করে, এই যে যোগ করে দিচ্ছে। এটা হচ্ছে নাম্বার নিয়ে কাজ করা, এটা বুঝাইতে চাচ্ছে, হ্যাঁ। ইকো অ্যাডিশন ইজ এটা, অ্যাডিশন, তারপর কি বিয়োগ করা বুঝাইতে পারে। তারপর হচ্ছে গিয়ে এআই হেল্প নিয়ে তাড়াতাড়ি টাইপ হয়ে যাবে, এটা কি করতেছে, বিয়োগ করে দিচ্ছে, তাই না? তারপরে হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন কি করে, গুণ করে, তাই না? তো এইখানে এটার সাথে এটা গুণ করছে, নাম্বার 1 নাম্বার 2 গুণ করছে, গুণ করার পরে এরকম হয়েছে মাল্টিপ্লিকেশন, এই নাম্বারটা দিয়ে দিছে। দেন কি হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ করতেছে। এই ডিভিশন এটার সাথে এটা ভাগ করে দিল, দেওয়ার পরে এখন হচ্ছে ইকো ডিভিশন, ডিভিশন বি আর এরকম দিয়ে দিচ্ছে। তো এগুলো তো সোজা, এগুলো আমার টাইপ করারও দরকার ছিল না, এটা আপনারা এমনি বুঝেন। আহ এই আর কি, ক্যালকুলেশন বলতে এগুলোই বোঝাচ্ছে। আর আরো জিনিস কি আছে ক্যালকুলেশনের মধ্যে, যে মডুলাস মানে ভাগশেষ, এআই দিচ্ছে, তারপরে এটা দিয়ে দিই। এটা হচ্ছে কি আপনার কি বললাম যে নাম্বার 1 নাম্বার 2, নাম্বার 1 কত ছিল, 5, এটা মডুলাস হবে না তো, মডুলাস মানে ভাগশেষ, তাই না? তাহলে নাম্বার 2 কে নাম্বার 1 দ্বারা ভাগ করতে হবে, তাই না? নাম্বার 2 মডুলাস নাম্বার 1, তাহলে ইকো দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মডুলাস ইজ এটা। এটা একটু রান করে দেখি তো, অনেকক্ষণ রান করি না কোড, দেখি আমাকে কি কি দিয়েছে। এই যে নাম্বারস ফাইলটা ক্লিক করলাম, দেখেন মডিউলাস 0 আসছে, হ্যাঁ। এইটা ভাগশেষ দিয়েছে, আগেরটাই দেয়নি। তাহলে এইটা তো দেখার কিছু নাই, তারপরে একটু দেখেন, আমি এরপর পরের টপিকে যাচ্ছি। হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমি একটু আপনাদের টপিকটা আরেকটু দেখি, সেটা হচ্ছে কি আপনাদের মেকিং ক্যালকুলেশন, নাম্বার দিয়ে ক্যালকুলেশন করছে, বিল্ট ইন নিউমেরিক ফাংশন, এটা তো আমরা অনেক দেখছি, তারপরে যেহেতু আছে একটু রিভাইজ দিয়ে নিই। এটা আমরা আগে দেখছি বিল্ট ইন নিউমেরিক ফাংশন। এর মধ্যে একটা কি আছে, অ্যাডিশন আছে, তাই না? আচ্ছা এখানে একটা কিছু দিছে, এআই কি দিতে চাচ্ছে বুঝলাম না। আচ্ছা, যেমন হচ্ছে এবিএস, অ্যাবসলিউট ভ্যালু, এই যে এতদিন পর ওর মাথায় বুদ্ধি আসছে। নাম্বারের ভিতরে কি দিছে, 5। এখন অ্যাবসলিউট ভ্যালু, এই যে এর ভিতরে এই যে এবিএস এর ভিতরে কি কাকে পাস করেছে, নাম্বারকে পাস করেছে, তো নাম্বারের ভ্যালু কত, -5। এটা কি হয়ে যাবে, এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক ডাজেন্ট ম্যাটার, তখন এটা শুধু 5 করে দিবে। এটাই হচ্ছে আপনার অ্যাবসলিউট ভ্যালু, হ্যাঁ। অ্যাবসলিউট ভ্যালু যেটা হচ্ছে দিয়ে দিলে সমস্যা নেই। সেল, এটা তো আমি একটু আগেও বলছি যে এটা কি করবে, যে 5.1 আছে, এটাকে কত করে দিবে, 6 করে দিবে, মানে দশমিক যুক্ত সংখ্যাকে পরের সংখ্যায় নিয়ে যাবে। আচ্ছা,
সেল যেহেতু আছে, ফ্লোর দিবে না, তা কি করে হয়? ফ্লোরের পর র্যান্ডম আসবে আশা করি। এই যে দেখেন 5.9 আছে, কিন্তু ফ্লোর কি করবে, এটাকে রাউন্ড ফিগার করে কমাই দিবে, 5.9 কে 5 করে দিবে। তাহলে এটা হচ্ছে ফ্লোর ভ্যালু। তারপর দেখেন হচ্ছে রাউন্ড, রাউন্ডটা কি করে, 0.5 দেখে। দশমিক যুক্ত সংখ্যা 0.5 যদি বেশি হয়ে যায় তাহলে পরের সংখ্যা নিয়ে যায়, নয়তো আগের সংখ্যায় নিয়ে আসে। এইটাই হচ্ছে কি আপনার রাউন্ড। হ্যাঁ, তো এই ধরনের ফাংশন গুলা কিন্তু আমরা প্রায় দেখছি এবং এগুলো আমাদের প্রায় কাজে লাগে। আগেও দেখেছি, একটু আগেও র্যান্ডম নাম্বার দেখেছি আমরা, তাই না? তো থাক, র্যান্ডম নাম্বার নিয়ে কাজ না করি। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা দেখেছি, তারপরে যেহেতু এখানে লিখে রেখেছে, তাহলে আমরা একটু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে একটু রিভাইজ করি। ইনক্রিমেন্ট অপারেটর কি, প্লাস প্লাস। যেমন এখানে নাম্বারের ভিতরে কি দেওয়া আছে, 5 দেওয়া আছে, তো নাম্বার প্লাস প্লাস দিয়েছে, তাহলে বেড়ে নাম্বারটা কত হবে, 6 হয়ে যাবে। আবার ধরেন নাম্বার সমান সমান, আবার সে কি করে দিচ্ছে, 5 করে দিচ্ছে আগের মতো। 5 করে দেওয়ার পরে যখন সে নাম্বার মাইনাস মাইনাস দিয়েছে, তখন কি নাম্বারের মান 1 কমে যাবে বা ডিক্রিমেন্ট হবে। ডিক্রিমেন্ট হলে যখন যদি আমি ইকো করি, ডিক্রিমেন্ট নাম্বার কত হয়ে যাবে, 5 থেকে কমে 4 হয়ে যাবে। তাহলে এখন আসেন আমি এই দুইটা একটু রান করে নিই। রান করে নিলে এই যে দেখেন, আগেরটা 6 হয়ে গেছে এক পেরে, আর নতুনটা কি হয়ে গেছে, 4 হয়ে গেছে এক কমে। তো এইটাই হচ্ছে কি আপনার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, কিছুই না, জাস্ট রিভাইজ করলাম, আগেই দেখেছিলাম আমরা। আসেন, কিছু স্ট্রিং ফাংশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, স্ট্রিং ফাংশনটা একটু রিভাইজ করে দেখি। তাহলে এটার জন্য আলাদা ফাইল, হ্যাঁ নিতে পারি, সমস্যা নেই। আমি এটা নতুন ফাইল নিয়ে নিই, সেটা হচ্ছে লেসন 10। এটা হচ্ছে আমি স্ট্রিং ফাংশন নিয়ে দেখবো। হ্যাঁ, স্ট্রিং ফাংশন তো একটু আগেও র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটরের ক্ষেত্রে ইউজ করেছি, যেমন কি এসটিআর শাফল, এসটিআর ওয়ার্ড কাউন্ট, তাই না, সাব এসটিআর, এগুলো হচ্ছে স্ট্রিং ফাংশন। তো এখানে দেখি স্ট্রিংস এর মধ্যে প্রথমে আসছে হচ্ছে কনকেটিনেটিং স্ট্রিং। এটা আমি কিভাবে করবো একটু দেখি। কনকেট মানে জোড়া দেওয়া, একটার সাথে আরেকটা জোড়া দেওয়া। হ্যাঁ, এটাই হচ্ছে কনকেটিনেটিং স্ট্রিং। তো কনকেট করতে গেলে আমার এই যে দেখেন ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেম একটা নাম দিয়ে দিলাম এমডি। লাস্ট নেম আছে, লাস্ট নেম দিয়ে দিলাম কামাল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই যে দেখেন, ফুল নেম একটা ভেরিয়েবল, তার ভিতর কি আছে, যে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেমটা কি এমডি, ডট দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম, মানে এমডির পরে একটা খালি জায়গা, তারপর ডট দিয়ে কি দিয়ে দিচ্ছে, লাস্ট নেম, লাস্ট নেম হচ্ছে কামাল। তাহলে এই পুরাটা একসাথে যুক্ত হয়ে এমডি স্পেস কামাল স্ট্রিং আকারে এই ফুল নেমের মধ্যে যাবে। এইটাই হচ্ছে কি আপনার কনকেটেন্টিং। এরপরেরটা আসেন দেখি, হচ্ছে ট্রিমিং স্ট্রিং। আচ্ছা, কনকেটেন্টিং এটা না হয় একটু ইকো করে রাখি, নয়তো কোনো আউটপুট আসবে না। আচ্ছা, এটা হচ্ছে কি আমি ট্রিমিং স্ট্রিং, এটা একটু দেখি। হ্যাঁ, কিভাবে ট্রিম করা যায়। এই যে দেখেন, হ্যালো ওয়ার্ল্ড এর আগে কতগুলো স্পেস, হ্যালো ওয়ার্ল্ড এর পরে কতগুলো স্পেস, এই স্পেস গুলো, এতগুলো স্পেস আমি রাখবো না। তাহলে কিভাবে করব, এই যে ট্রিম নামে একটা ফাংশন নিলাম, তার ভিতরে ট্রিমিং স্ট্রিংটা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এইভাবে হচ্ছে কি আমার ট্রিমিং স্ট্রিং হয়ে গেল। এরপরে কি আছে, রিমুভিং স্ল্যাশেস এন্ড আদার হার্মফুল। আচ্ছা, স্ল্যাশ রিমুভ করব, এটা একটা কমন ফাংশন। স্ট্রিপ স্ল্যাশেস নামে একটা ফাংশন আছে, সেটা ইউজ করলে স্ল্যাশ রিমুভ হয়ে যায়। হ্যাঁ, এটা একটা কমন ফাংশন আছে, সেটা ইউজ করলে এটা হয়ে যায়। দেখেন, মাঝখানে হ্যালো ওয়ার্ল্ড এর মাঝখানে স্ল্যাশ দিয়ে দিছে, বা এরকম আরো হার্মফুল জিনিস থাকতে পারে। স্ল্যাশ কেন দিয়েছে, দেখি তো, এটা আমি স্ট্রিপ স্ল্যাশেস ইউজ করবো। তারপরও আমি একটু এটা রান করে দেখি কি দিচ্ছে আমাকে। স্ট্রিং এর ভেতরে স্ল্যাশ দিয়ে দিচ্ছে, এটা গুডে কনভার্ট করে ফেলছে। স্ল্যাশেস না দিয়ে আমি আহ ইউজ করি স্ট্রিপ স্ল্যাশেস। এই ফাংশনটা আমি প্রায় ইউজ করি। আপনি চাইলে অ্যারেস্ট স্ল্যাশ ইউজ করতে পারবেন, একই আউটপুট আসবে, কিন্তু ওই স্ল্যাশটা তখন আর কোনো ক্ষতির কারণ হইতে পারবে না, বা এরকম আর যত ক্ষতিকর কোড আছে সেই রান হইতে পারবে না, এই জাস্ট স্ট্রিপ স্ল্যাশের সেই ফাংশনটার জন্য। হ্যাঁ,
আচ্ছা, স্ট্রিং ফাংশনস, প্রচুর স্ট্রিং ফাংশন আছে। যেমন আমরা ওই যে এসটিআর শাফল ইউজ করেছি, তারপর হচ্ছে গিয়ে সাবস্টিআর ইউজ করেছি। এসটিআর লেন্থ, এটা কি করে, স্ট্রিং এর লেন্থ দেয়। যেমন হচ্ছে একটা স্ট্রিং হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এসটিআর লেন্থ হচ্ছে লেন্থ নামে ভেরিয়েবলের মধ্যে রেখেছি। এখন এটা যদি কল করি, স্ট্রিং লেন্থ এস লেন্থ দেওয়া আছে, তার মানে হচ্ছে গিয়ে স্ট্রিং লেন্থ এস এখানে কত পাবে, হয়তো 8 টা না 9টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা পারবো। তাহলে স্ট্রিং লেন্থ 12 এরকম কিছু একটা দিয়ে দেবে, হ্যাঁ। আচ্ছা, 12 দিয়েছে। ওকে। এসটিআর ওয়ার্ড কাউন্ট, এটা কি করে, ওয়ার্ড কাউন্ট করে দিবে। তাহলে এখানে যদি আমি এটা রান করি, এটা আমাকে 2 দিবে, তাই না। এসটিআর রিভার্স, এটা কি করবে, উল্টায় দিবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা যদি আমি রান করে দিই, ও আমাকে উল্টা স্ট্রিং দিবে, হ্যাঁ। এসটিআর পজিশন, ও কোনো একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর মধ্যে খুঁজে সেটা কয়টা ক্যারেক্টার পরে আছে সেটা আমাকে দিয়ে দেয়। যেমন আপনি কি এখানে ওয়ার্ল্ড দিয়েছেন, ওয়ার্ল্ডটা কয়টা ক্যারেক্টার পরে আছে, 1 2 3 4 5 6, 6টা ক্যারেক্টার পরে আছে স্পেস সহ। তো এখানে অ্যান্সারটা দিবে হচ্ছে গিয়ে 6, যদি এটা রান করি। এটা লাস্টে 6 আসছে, দেখছেন। আর এই যে এটা ঘুরিয়ে দিয়েছে, উল্টা করে দিয়েছে স্টিয়ার রিভার্স ফাংশনটা। তারপর কি আছে, এসটিআর রিপ্লেস, একটা স্ট্রিং এর ভেতরে একটা ওয়ার্ড কে সে রিপ্লেস করে আরেকটা ওয়ার্ড দিয়ে দেবে। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড ছিল, তাহলে এটা রান করলে হয়ে যাবে হ্যালো রিপ্লেস স্ট্রিং ইজ হ্যালো ইউনিভার্স। এইভাবে হচ্ছে এসটিআর রিপ্লেস করতে পারে। এসটিআর টু লোয়ার, এটা সব স্ট্রিং কে লোয়ার কেসে কনভার্ট করে দিব। রান করে দেখেন, সব লোয়ার কেসে, যে হ্যালো ওয়ার্ল্ডের এইচ ও বড় হাতের ছিল, ডাব্লিউ বড় হাতের ছিল, কিন্তু সবগুলাকে চেঞ্জ করে সে ছোট হাতের করে দিয়েছে। আবার এসটিআর টু আপার, মানে স্ট্রিং কে আপারে কনভার্ট করে ফেলবে। যে হ্যালো ওয়ার্ল্ড, এখন একটু রান করে দেখবো যে সবগুলো স্ট্রিং আপার কেস হয়ে যাবে। ঠিক পরের লাইনটা দেখেন, হ্যালো ওয়ার্ল্ড সবগুলা ক্যারেক্টার কি বড় হাতের অক্ষরে হয়ে গেছে। তারপরে হচ্ছে ইউসি ওয়ার্ড, হ্যাঁ। তাহলে ওয়ার্ডের প্রথম অক্ষর আপার কেস করে দেবে। যে দেখেন, ওই স্ট্রিং এর মধ্যে রিপ্লেস করে এখন কি করছে, হ্যালো এর এইচ এ ছোট হাতের করে দিচ্ছে, ওয়ার্ল্ড এর ডাব্লিউ ছোট হাতের করে দিয়েছে। এখন যদি এটা আমি রান করি, তাহলে দেখেন এটা হচ্ছে কি, আপনার কি আসবে, যে হ্যালো ওয়ার্ল্ড এর প্রথম ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা বড় হাতের, ওয়ার্ল্ডের প্রথম ক্যারেক্টারটা ডাব্লিউ, সেটা বড় হাতের। এটা ইউসি ওয়ার্ডের কাজ। ইউসি ফার্স্ট, এটা হচ্ছে কি প্রথম অক্ষরটা শুধু বড় হাতের করবে। দেখেন, এই রিলোড হয় না কেন, এই হচ্ছে কি করলাম, হ্যাঁ। এই যে প্রথম এইচটা শুধু বড় হাতের দিচ্ছে, বাকিগুলা সেন্টেন্সের যেরকম আছে সেরকম থাকবে। এটা হচ্ছে আপনার ইউসি ফার্স্ট, এই ফাংশনের কাজ। এসটিআর রিপিট, হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিং 3, দেখে এটা রিপিট করে কি দিছে, 3বার একই স্ট্রিং দিয়ে দিয়েছে। তাহলে এটা হচ্ছে এসটিআর রিপিটের কাজ। যদি আপনার স্ট্রিং রিপিট করে দেওয়া লাগে, তাহলে আপনি এভাবে এসটিআর রিপিট করে দিতে পারেন। আমি যদি মাঝখানে একটা স্পেস দিয়ে দিই, তেমন এসটিআর শাফল তো ইউজ করেছি। আর এটা ঘুরাই দিবে, এটা দেখার দরকার নাই। এসটিআর স্প্লিট আলাদা করে, সাব এসটিআর এর কাজও সেম। এটা এখন অ্যারে, সরি, সাবস্টিয়ার অ্যারেতে কনভার্ট করে না, এটা অ্যারেতে কনভার্ট করে দেয়, হ্যাঁ। সাবস্টিয়ার ভাঙে, আপনার লেটার অনুযায়ী ভাঙে, কিন্তু এই জিনিসটাকে টোটালি অ্যারেতে কনভার্ট করে দিচ্ছে স্ট্রিং কে, দেখছেন। তাহলে এসটিআর স্প্লিট এই ফাংশনটা স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করে দেয়। এসটিআর ওয়ার্ড কাউন্ট, এটা গুনবে কয়টা ওয়ার্ড আছে। এখানে এই মুহূর্তে 2টা ওয়ার্ড আছে, তাই না।
সাব এসটিআর এটা কি করে, এসটিআর কে ভাঙে। যেমন এখানে 6 থেকে 5, তার মানে প্রথম 6টা নিবে, পরের 5টা নিবে। 1 2 3 4 5 6 এই পর্যন্ত যাবে, তার মানে পরবর্তী 5টা 1 2 3 4 5 ওয়ার্ল্ড আসবে। শুধু দেখে তো ওয়ার্ল্ড আসে কিনা। নিচে নামি, এই ওয়ার্ড কাউন্ট 2 আসছে, আচ্ছা এটা তো ইকোই করি নেই, এটাকে ইকো করে দিই। এই যে ওয়ার্ল্ড চলে আসছে। তাহলে এই ফাংশন গুলো থাকলেও, ফাংশন গুলো এই যেগুলো ইউজ করেছি বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই ইউজ হয়। তো আমি একটু ফাংশন গুলো আবার বলি কি কি ইউজ করছি। কনকেট অপারেটর ইউজ করছি, ঠিক আছে। ট্রিম নামে একটা ফাংশন দিয়েছি অতিরিক্ত স্পেস মুছে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে গিয়ে স্ট্রিপ স্ল্যাশেস এটা ইউজ করেছি, স্ল্যাশ বা অন্য কোনো ক্ষতিকারক চিহ্ন থাকলে সেটাকে আহ, মানে গুড করে দিবে, ভালো করে দিবে, বা ওটা ক্ষতিকর প্রভাব গুলা যাতে রান না হয় এটা করে দিবে, হ্যাঁ। আচ্ছা, এসটিআর লেন স্ট্রিং এর লেন্থ দেয় কয়টা ক্যারেক্টার আছে। এসটিআর ওয়ার্ড কাউন্ট একটা স্ট্রিং এ কয়টা ওয়ার্ড আছে সেটা রিটার্ন করে, তাই না। এসটিআর রিভার্স, এসটিআর আরইভি এরা কি স্ট্রিং কে ঘুরিয়ে দেয়। এসটিআর পজিশন একটা স্ট্রিং কে সে কত নম্বর পজিশনে আছে সেটা বলে দেবে, এটা এসটিআর পজ, হ্যাঁ। এসটিআর রিপ্লেস একটা ওয়ার্ড কে রিপ্লেস করে দেয়, হ্যাঁ। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে ওয়ার্ল্ড কে রিপ্লেস করে ইউনিভার্সাল করে দিবে। কার মধ্যে করবে, এই পার্টিকুলার স্ট্রিং এর মধ্যে করবে। আচ্ছা, তারপর এখানে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড লোয়ার কেস করে দিছে, তাহলে এসটিআর টু লোয়ার এটা একটা ফাংশন যেটা স্ট্রিং কে লোয়ার কেস করে দেয়। এসটিআর টু আপার এটা একটা ফাংশন যেটা স্ট্রিং কে আপার কেস করে দেয়। ইউসি ওয়ার্ড মানে আপার কেস ওয়ার্ড, হ্যাঁ। ইউসি ফার্স্ট প্রথম ক্যারেক্টারটা ফার্স্ট হয়ে যাবে। আর ইউসি ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারই ফার্স্ট হবে, কিন্তু প্রথম প্রতিটা ওয়ার্ডের। আর ইউসি ফার্স্ট এটা সেন্টেন্স ওয়াইজ, হ্যাঁ। এসটিআর রিপিট একটা স্ট্রিং কে যদি বারবার রিপিট করা লাগে তাহলে এসটিআর রিপিট ফাংশনের মাধ্যমে একটা স্ট্রিং কে আমি বারবার রিপিট করতে পারি। এসটিআর শাফল একটা স্ট্রিং কে বারবার শাফল করে বা ঘুরায়, হ্যাঁ। এসটিআর স্প্লিট স্প্লিট কি করে, স্প্লিট স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করে, এটা হচ্ছে এসটিআর স্প্লিটের কাজ। দেন হচ্ছে কি এসটিআর ওয়ার্ড কাউন্ট একটা স্ট্রিং এর ভেতর কয়টা ওয়ার্ড আছে এটা গোনার জন্য এসটিআর ওয়ার্ড কাউন্টটা ইউজ করা হয়। সাব এসটিআর একটা কি স্ট্রিং কে কেটে ছোট করার জন্য সাব এসটিআর এই ফাংশনটা ইউজ হয়। তাহলে এ পর্যন্ত দেখলাম, একটু দেখি সামনে এগোনো যায় কিনা। ফাংশনস নামে একটা টপিক আছে, ফাংশনস নামের টপিকটা বেশ বড়, করবেন? জি স্যার। আচ্ছা, তাহলে একটু 1 মিনিট ওয়েট করেন, একটু পরে শুরু করতেছি। তো এটা একটু দেখেন এই শুরুকে শেষ কয়েকটা ফাংশন, তারপর আমি আমাদের নিজস্ব ফাংশন কিভাবে তৈরি করে ইউজ করবো সেটা দেখাচ্ছি, একটু wait করুন।
আসেন ফাংশন নামে একটা নতুন ফাইল নেই, সেটা এর ভিতরে কাজ করি। যে এখানে যদি আসি, এটা হচ্ছে ফাংশন নামে ফাইলটা, হ্যাঁ। তো এখানে হচ্ছে কি আমি ফাংশন নামে ফাইলটা কোথায় নিতে পারি? ভিএস করে নিব, তাই না? ভিএস করে নিয়ে এখানে বলি এটা হচ্ছে কি আপনার লেসন 11, এটার ভিতরে ফাংশনস ডট পিএইচপি। এখানে আমি নিয়ে নিই পিএইচপি ব্লক, নিয়ে এখানে বলে হচ্ছে গিয়ে ফাংশনস। আচ্ছা, ফাংশন কি আগে বলি। আমরা কিন্তু ফাংশন অলরেডি ইউজ করেছি। যেমন হচ্ছে এতক্ষণ যা করেছি সবই তো ফাংশন এক একটা, তাই না? এই যেমন প্রিন্টার, এটা একটা ফাংশন। তারপর হচ্ছে কি এসটিআর ওয়ার্ড কাউন্ট, এটা একটা ফাংশন। এসটিআর শাফল। তো এই ফাংশন গুলা না পিএইচপি তৈরি করেছে, আমি তৈরি করি নাই। ফাংশনের মূল উদ্দেশ্য কি, ও ওর ভেতরে কিছু কাজ করে রেখেছে, দিন শেষে সেই কাজের রেজাল্টটা ও আমাকে দেয়। ও যে রেজাল্টটা দেয় সেটা আমি পরবর্তীতে ইকো করি বা আলাদা কিছু করি, হ্যাঁ। বা ইকো না করে আমার অন্য কাজেও ব্যবহার করতে পারি, তাই না? তো ফাংশন হচ্ছে ব্লক অফ কোড, অনেকগুলো কোডের সমষ্টি একটা নির্দিষ্ট কাজ করার জন্য, হ্যাঁ। একটা নির্দিষ্ট কাজ করার জন্য কতগুলো কোডের সমষ্টি, তো যেটা আমরা বারবার ইউজ করতে পারি কাজটা করার জন্য। তো এখন আসেন আমরা হচ্ছে ফাংশন তৈরি করবো, কিভাবে ফাংশন তৈরি করা যায় পিএইচপি তে। ফাংশন তৈরি করার জন্য প্রথমে হচ্ছে গিয়ে একটা কিওয়ার্ড ইউজ করা লাগে, সেটার নাম হচ্ছে ফাংশন। দেন হচ্ছে গিয়ে একটা কি বলে, নাম দেওয়া লাগে। কিসের নাম দেওয়া লাগে? ফাংশনের পরে ফাংশন একটা নাম দেওয়া লাগে। ফাংশনের নাম দিয়ে দিলাম মনে করেন মাই ফাং, বা অন্য কোনো নাম দিতে পারি, যে মাই কান্ট্রি বা মাই ডিটেলস, যে কোনো মাই ইনফো, এরকম কিছু দিয়ে দিলাম। ক্যামেল কেসে দিলাম, ক্যামেল কেস মানে একটা দুইটা ওয়ার্ড, তো মাঝখানের ওয়ার্ডটা আলাদা করার জন্য যে বড় হাতের লেটার দিয়ে দিলাম। আচ্ছা, ফাংশন স্পেস মাই ইনফো, এরপরে যেটা দিলাম সেটার নাম হচ্ছে প্যারেন্থিসিস, মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেন সেকেন্ডে যেটা দিতাম সেটার নাম হচ্ছে কার্লি ব্রাসেস, বা সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এইভাবে হচ্ছে কি আমরা ফাংশন কল করতে পারি, হ্যাঁ। তো ফাংশনের নাম হচ্ছে এখানে মাই ইনফো, ফাংশনের পরে আমি প্যারেন্থেসিস দিয়েছি। দেন তারপরে আমি দিয়েছি কি কার্লি ব্রাসেস। এই কার্লি ব্রাসেস এর মধ্যে কিছু কোড থাকবে, হ্যাঁ। কোডটা হচ্ছে আমি কি করতে পারি, মাই নেম ইজ সেই, আমি আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম, এআই যা দিল আমি তাই দিলাম, টাইপ করে দিলাম। তাহলে এখানে দেখেন তিনটা ইকো আছে। তার মানে এই ফাংশন যদি আমি কল করি, ফাংশনটা মাত্র তৈরি করলাম, কল করি নাই। এই ফাংশনটা যদি কল করি, এই তিনটা লাইন কোড একসাথে রান হয়ে যাবে। তাহলে দেখেন ফাংশনটা, আগে আমি ফাইলটা হিট করি এখানে, হ্যাঁ। ফাইলটা হিট করে দেখাই কিভাবে। এই ফোল্ডারটা বাদ দিয়ে ফাইলটা হচ্ছে গিয়ে ফাংশন ডট পিএইচপি দিলাম, খালি আছে, তাই না? কেন খালি আছে? আমরা তো এখানে কোডিং লিখেছি, তাহলে এখানে কেন খালি আছে? কারণ হচ্ছে ফাংশনটা আমি মাত্র তৈরি করেছি, কল করিনি। আপনি যদি একটা ভেরিয়েবলের কথা ধরেন, এটা ভেরিয়েবল এক্স তৈরি করছেন যে এক্স এর মান 20, এটা কোথাও ব্যবহার করেন নাই, তাহলে এখানে আউটপুটে কিছু আসবে? কিচ্ছু আসবে না। আপনি হ্যাঁ এরপরে যদি বলেন ইকো ভেরিয়েবল এক্স এক্স, তখন কিন্তু এটা আউটপুটে আসবে, হ্যাঁ এটা 20, এই 20 আউটপুটে চলে এসেছে। কিন্তু যতক্ষণ আপনি ইকো করবেন না বা কিছু প্রিন্ট করবেন না, ততক্ষণ তো ভেতরে ভেতরে কাজ করবে। আউটপুট দেখানোর জন্য আপনি কিছু বলেন নাই, আপনি যতক্ষণ না বলবেন অত কিছু করবে না। ঠিক তেমনি ফাংশনটা আমি তৈরি করেছি জাস্ট ভেরিয়েবলের মতো, ভেরিয়েবল তৈরি করেছি, ব্যবহার করি নাই। এখানেও সেম জিনিস হচ্ছে, ফাংশনটা তৈরি করা হয়েছে কিন্তু ফাংশনটা কল করা হয়নি। ফাংশন তৈরি করাকে পিএইচপি ভাষায় বলা হয় ফাংশন ডিফাইন করেছি, কিন্তু ফাংশনটা কল করিনি। ফাংশন কল করার জন্য কি করলাম, ওই যে মাই ইনফো এটা দিয়ে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে এখন যেটা কল করে, এই যে দেখেন তিনটা ইকো একসাথে হয়ে গেছে। ফাংশন আমার একটা কল করেছি, তার ভিতরে তিনটা কাজ হয়ে গেছে। এবং এটা সুবিধা হচ্ছে, আপনি যদি ফাংশনটা আবারও কল করেন, তাহলে গিয়ে দেখবেন হচ্ছে ফাংশন আবারও চলে এসেছে। এইভাবে হচ্ছে কি আপনার ফাংশন কল করা লাগে, হ্যাঁ।
প্রথমে ফাংশন তৈরি করবেন, দেন ফাংশনটাকে কল করবেন। এখন দেখেন এই ইউজারের নাম তো কামাল। এমন যদি হয়তো ইউজারের নাম এক এক সময় এক একটা হবে, আমি জাস্ট ফাংশন কল করার সময় বলে দেবো ইউজারের নাম কি হবে, তখন সেই ইউজার নামটাকে দেখাবে। তো এর জন্য আমাকে যে সিস্টেমের হেল্প নিতে হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে প্যারামিটার, হচ্ছে আর্গুমেন্ট। প্যারামিটার কি? ফাংশন ডিফাইন করার সময় ফাংশনের প্যারেন্থেসিস এর মধ্যে আমরা যে জিনিসটা ডিক্লেয়ার করি সেটা হচ্ছে প্যারামিটার, ভেরিয়েবল সদৃশ জিনিস সেটা। আমি $সাইন নিলাম, নিয়ে এটার ভিতরে একটা ইয়ে দিলাম যে নেম, বা লিখে দিলাম স্টুডেন্ট নেম, এস নেম দিয়ে দিলাম, ঠিক আছে। এইটাই আমি নিচে কামালের জায়গায় দিয়ে দিলাম। তাহলে কি করতে হবে, ফাংশনটা যখন কল করতে হবে তখন কিন্তু এস নেমটাকে দিয়ে দিতে হবে। মানে এক জায়গায় লিখলাম কামাল, আর এক জায়গায় লিখলাম জামাল। তাহলে কি হবে দেখেন, একই ফাংশন দুইবার ব্যবহার করেছে। একবার আসছে মাই নেম ইজ কামাল, আরেকবার আসছে মাই নেম ইজ জামাল। এইভাবে হচ্ছে আমরা আর্গুমেন্ট পাস করতে পারি। আর্গুমেন্ট গিয়ে প্যারামিটারে বসে, প্যারামিটার ব্লকের মধ্যে ইউজ হয়, যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে ব্লক। এই ব্লকটা তখনই রান হবে যখনই ফাংশনটা কল হবে। ফাংশনের এই যে যখন ডিফাইন করছি তখন যে প্যারেন্থেসিস এর মধ্যে যা দিয়েছি এটাকে বলে প্যারামিটার। আর এই যে যেটা কল করেছি প্যারামিটারের মধ্যে, যে প্যারেন্থেসিস এর মধ্যে, এটাকে বলে আর্গুমেন্ট। তার মানে এই যে কামাল নামের আর্গুমেন্ট এসএনএম নামে প্যারামিটারের ভিতরে বসলো, সেই এসএনএম নামের প্যারামিটার ফাংশনের ভেতরে এখানে ইকো হয়ে গেল। যদি দুইটা প্যারামিটার নিতে চাই তাহলে কিন্তু আমি নিতে পারি। যেমন একটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এইচ, দিয়ে আমি বললাম হচ্ছে গিয়ে এইচটা এখানে বসায় দাও ওদের মধ্যে। তাহলে আমাকে এখানে দুইটা প্যারামিটার, উপরে দেখেন কমা দিয়ে সেপারেট করেছি না, দুইটা প্যারামিটার, এখানে আর্গুমেন্টও কমা দিয়ে সেপারেট করতে হবে। বলুন কামাল, সে মনে করেন 25 বছর বয়স, জামাল সে মনে করেন 30 বছর বয়স। তাহলে দেখেন আপনার বয়সটাও কিন্তু আলাদা চলে আসছে। আই এম 25 ইয়ার্স ওল্ড, কি বলছে, আই এম 25 ইয়ার্স, এইখানে 25-এর জায়গায় এজ দিয়ে দেন। এটা এখানে আগে কি ছিল, এখানে এজ দিয়ে দেন। তাহলে এখানে দিয়ে দিই 25, একটা দিয়ে দিই 30। আই এম 25 ইয়ার্স ওল্ড এখানে আসছে, আর আরেকজন 30 ইয়ার্স ওল্ড এখানে আসছে। চাইলে আমি পেশাটাও আলাদা করে দিতে পারি, কিভাবে, এখানে কমা দিয়ে বললাম আহ, এটা হচ্ছে গিয়ে জব দিয়ে দিই, জব নামে দিয়ে দিই। এই জবটাই আমি নিচে দিয়ে দিলাম, ওয়েব ডেভেলপারের জায়গায় জব দিয়ে দিলাম। তাহলে কি হবে, এখানে থার্ড নাম্বারে আমি দিয়ে দিলাম কামাল একজন ওয়েব ডেভেলপার, আর জামাল একজন ডিজাইনার। দেখেন তাদের তিনটা ভ্যালু, একই ফাংশন একটাই, আমি ভ্যালু গুলা প্যারামিটার ইউজ করে করে আলাদা করে দিয়েছি। তাহলে আপনার প্যারামিটার একটা হইতে পারে, অসংখ্য হতে পারে, সমস্যা নেই। এভাবে আমি প্যারামিটার দিলাম, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে দেখেন একটা জিনিস, আমি একটা ফাংশন নিলাম বা মাই ইনফো, কিন্তু এখানে আর্গুমেন্ট হিসাবে কিচ্ছু পাস করলাম না। ইন দ্যাট কেস এই ফাংশনটা ইরর দিবে, হ্যাঁ দেখেন ইরর দিচ্ছে। কেন দিয়েছে, কারণ হচ্ছে এখানে প্যারামিটার ডিক্লেয়ার করা আছে কিন্তু এখানে আর্গুমেন্ট ডিক্লেয়ার করা নাই। এই ধরনের ইরর যদি এড়াইতে চান আপনি চাইলে প্যারামিটারের ভিতরে একটা ডিফল্ট ভ্যালু দিতে পারেন। এটার কাজ কি, বাই চান্স কেউ যদি কোনো ভ্যালু পাস না করে এই ফাংশনটা কল করার সময়, তখন প্যারামিটারের ভিতরে আপনি যে ভ্যালুটা দিবেন সেটা পাস হয়ে যাবে। যেমন এখানে এস নেম দিয়ে দিলেন হচ্ছে গিয়ে কি, কুদ্দুস দিয়ে দেন, কুদ্দুসের এস দিয়ে দেন হচ্ছে মনে করেন 65, কুদ্দুসের জব দিয়ে দেন মনে করেন কুদ্দুস কি 82। ওকে,
তাহলে কেউ যদি কিছু পাস না করে তাহলে বাই ডিফল্ট কি আসবে? মাই নেম ইজ কুদরত, আই এম 65 ইয়ার্স ওল্ড, আই এম আ বয়াতি, এরকম কিছু একটা চলে আসছে, তাই না? প্রবলেম হচ্ছে এখানে একটার সাথে একটা লেগে যাচ্ছে, একটা ব্রেক দিয়ে দিই। মাই নেম ইজ কামাল, মাই নেম ইজ, আচ্ছা এইবার হচ্ছে আলাদা আলাদা হয়েছে। তাহলে যে ডিফল্ট ভ্যালুটা দেওয়া আমরা শিখলাম যে একটা ফাংশনের ভিতর আমি চাইলে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি, হ্যাঁ। এই হচ্ছে গিয়ে ফাংশন, আপাতত এইভাবে ফাংশন ইউজ করা শিখেন। আর ফাংশনের ভিতরে মাঝে মধ্যে দেখবেন হচ্ছে গিয়ে ফাংশনটা কিছু ইকো করে না। হুম? এখানে তো তিনটা ইকো করতেছে, ফাংশনের ভিতরে কিছু ইকো করে না, ও ডাটা রিটার্ন করে। যেমন এখানে আমার কিন্তু পরে এই যে ইকো করা লাগছে, ওই যে ডাটাটা str শাফল ঘুরাই দিছে, ঘুরাই দেওয়ার পরে কি জিনিসটাকে প্রিন্ট করছে? করে নাই, কিন্তু কিচ্ছু প্রিন্ট করে নাই। তো ও যে ডাটাটা দিয়েছে বা এটাকে বলে রিটার্ন করা, RETURN, রিটার্ন, হ্যাঁ, ফেরত দেওয়া। ওই ডাটাটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, পরে এই ভেরিয়েবলটা আমি নিচে গিয়ে ইকো করে দিয়েছি। তো এইটা হচ্ছে গিয়ে আপনার রিটার্ন করা। একটু রিটার্ন করা আলাদা করে একটু দেখি আমি, হ্যাঁ। একটা ফাংশন নিলাম, ফাংশনের ভিতরে আমি কোনো ইকো দিলাম না, ফাংশনের নাম নাম দিলাম হচ্ছে গিয়ে সেটি, বা যে কোনো নাম দিই, মাই অ্যাড্রেস, প্যারেন্থেসিস, আপাতত আমি প্যারামিটার আর্গুমেন্ট কিচ্ছু নিলাম না, জাস্ট এখানে বললাম হচ্ছে রিটার্ন করে দাও কি ঢাকা বাংলাদেশ, এটা হচ্ছে মাই অ্যাড্রেস। তো এইটা যদি আপনি নিচে এসে কল করেন তাহলে কিন্তু এটা প্রিন্ট হবে না। দরকার ওটার পরে আমি একটা ব্রেক নিই, এইচটিএমএল ট্যাগ ব্রেক নিয়ে নিলাম, নিচে আমি এসে কল করলাম, কিন্তু দেখেন কিচ্ছু প্রিন্ট হচ্ছে না। কেন প্রিন্ট হচ্ছে না? কারণ এটা কল করছেন, কল করার পর ফাংশনটা রান হয়েছে, রান হওয়ার পর তো কিছু ইকো করতেছে না, ও রিটার্ন করছে বা ফেরত দিচ্ছে। তাহলে এখন আপনি কি করতে পারেন এখানে ফাংশনে, এখানে এসে আপনি বলেন যে ভাই তুমি এখানে ইকো করে দাও। তাহলে ওগুলাই কিন্তু আমার যে ফাংশনে আগে ইকো করার লাগে নাই, কিন্তু এটা আমার ফাংশনে আগে ইকো করার লাগবে, কারণ ও কিছু ইকো করতেছে না ভেতরে, ও রিটার্ন করতেছে। তাহলে যে দেখেন ঢাকা বাংলাদেশ চলে আসছে। তো এইভাবে হচ্ছে কি আপনার ফাংশনটা কাজ করে। আরেকটা জিনিস দেখাইতে চাচ্ছি, এটা লাগে না অবশ্য রিয়েল লাইফে, যেমন হচ্ছে আমার এখানে দেখেন জিনিসগুলা কিন্তু সিরিয়ালি দেওয়া লাগতেছে, যে কামাল গিয়ে বসতেছে নেমের মধ্যে, নেমের ভিতরে 25 গিয়ে বসতেছে এইজের মধ্যে, আবার লাস্টের ভ্যালুটা আমি যদি সিরিয়াল ছাড়া দিতে চাই তাহলে কি করতে পারি, হ্যাঁ। তাহলে যেটা করতে পারি, মনে করেন আমি একটা মাই ইনফো দিয়ে দিলাম, মাই ইনফোর ভিতরে বললাম যে আমার 35, সেটা বসবে কার ভিতরে? এইজের ভিতরে, তাই না? তাহলে এখানে দেন এইজ কোলন 35, তারপর কমা দিয়ে বললাম যে জব ডক্টর, আবার কমা দিয়ে বললাম হচ্ছে ইসনেম রহিম। তাহলে দেখেন আমার কিন্তু লাস্টে নাম দিছি, কিন্তু এটা যাবে কোথায়? ফার্স্টে ইসনেমের মধ্যে রহিম, কুদ্দুসের জায়গায় রহিম বসবে, যাই হোক। আবার জবটা দেখেন এখানে লাস্টে, কিন্তু এখানে জবটা দিছি মাঝখানে, কিন্তু আমি বলে দিছি এটা জব। উপরে যেগুলো আছে সেখানে আমি আগে বলে দিই নাই কোথায় গিয়ে বসবে, এখানে আমি বলে দিয়েছি, কারণ এটা এলোমেলো সাজানো। এখন যখন আমি এটা কল করতে যাচ্ছি তখন দেখি যে হ্যাঁ, এই যে রহিম বকুই, মাই নেম ইজ রহিম, আই এম 35, আই এম ফ্রম ঢাকা, এটা চলে আসছে। এরপরে না হয় আমি এটা ব্রেক দিয়ে দিলাম যাতে নিচেরটার থেকে একটু গ্যাপ তৈরি হয়। তো আহ, এইভাবে হচ্ছে কি আমরা ফাংশন ডিক্লেয়ার করতে পারি। ফাংশনের মূল জিনিসগুলা হচ্ছে, আবার একটু রিপিট করি, ফাংশন প্রথমে তৈরি করতে হয়, যে কাজটাকে আমরা বলছি ফাংশন ডিফাইন করা। দেন হচ্ছে ফাংশনকে কল করতে হয়, মানে তৈরি করা ফাংশন কোথায় ব্যবহার করবো সেখানে ফাংশন কল করতে পারবো। ফাংশনের চাইলে কিছু ডাটা আমি ডাইনামিক করতে পারি। এখানে আমার দুইটা জিনিসের হেল্প নিতে হবে, আর্গুমেন্ট আর প্যারামিটার। এই আর্গুমেন্ট প্যারামিটার দুইটাই ফাংশনের নামের পাশে যে প্যারেনথিসিস আছে সেটার মধ্যেই বসে। তফাৎটা হচ্ছে যখন ফাংশনটা আমি ডিফাইন করি বা তৈরি করি তখন যে প্যারামিটারটা ভেরিয়েবলের মতো যে জিনিসটা দিই সেটাকে বলছি হচ্ছে গিয়ে প্যারামিটার। আর ওইটার ভিতরে কি ভ্যালুটা হবে যখন আমি ফাংশন কল করার সময় দিয়ে দিচ্ছি সেটাকে বলছি হচ্ছে আর্গুমেন্ট। আচ্ছা, আর ফাংশনের ভিতরে আপনি সরাসরি কাজ করতে পারেন, ইকো করে দিতে পারেন। কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাংশন কিছু ইকো করে না, ফাংশন একটা ডাটা ভেতরে ভেতরে ফেরত দেয়।
এর জন্য আমাকে রিটার্ন ইউজ করা লাগে, যে হ্যাঁ ও ফাংশনের ডাটাটা দিয়ে দিবে। তারপরে আমি যদি অন্য কোথাও চাই ইকো করব, সেটা আমার একান্ত ইচ্ছে, ব্যক্তিগত ইচ্ছা, আমি পারবো। কিন্তু ফাংশন ডাটা রিটার্ন করলে ওই রিটার্নের পর আর কি ফাংশনে আর কোনো কোড রান তো হয় না। যেমন এখানে রিটার্ন আছে, রিটার্নের পরে যদি আমি আবার ইকো লিখে ওই ফাংশনের ভিতরে, কোনো লাভ নেই। এই ইকোটা এক্সিকিউট হবে না, কারণ ও আগের লাইনে কি দিয়ে দিয়েছে, রিটার্ন করে দিয়েছে। আর একটা সেকেন্ড জিনিস, রিটার্নটা প্রিন্ট মানে করে দিবেন আপনাকে, প্রিন্ট যদি প্রয়োজন হয় আপনি পরবর্তীতে করে নিতে পারবেন, ইকো ফাংশন, প্রিন্ট ফাংশন বা অন্য যে কোনো ফাংশন ইউজ করে পরবর্তীতে প্রিন্ট করে নিতে পারবেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে ফাংশন। ফাংশন হচ্ছে, এই ফাংশন তো আবার বিল্ট ইন ফাংশন না, এটা হচ্ছে আমাদের তৈরি করা ফাংশন। যখন একই কাজ আমার বারবার করা লাগবে, তখন সেই কাজটা আমি ফাংশনের ভেতরে রেখে দিব, ফাংশন কল করব, আমার ওই কাজটা হয়ে যাবে। এটাই হচ্ছে ফাংশনের মূল উদ্দেশ্য। দেখি, এটা এটা থাকলো, আজকে আর আগাবো না। কিন্তু দেখি যে আপনাদের সামনে কি আছে, রেগুলার এক্সপ্রেশন ঝামেলার জিনিস, কিন্তু ছোট করে দেখা যাবে না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আমি ক্লাসের ভিডিওটা আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। কাইন্ডলি একটু বাসায় বসে ভিডিওটা অবশ্যই দেখেন, নিজেরা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে পরবর্তীতে কিন্তু পর দেখা যাবে আর কিছু বুঝতেছেন না। হ্যাঁ, তো এটা প্র্যাকটিস করে নিজেরা আয়ত্তে নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো তাহলে। ভালো থাকেন।